আমি যে ব্র্যান্ডের দোকান থেকে ওই শার্ট কিনেছিলাম সেই ব্র্যান্ডের একটা শোরুম এখানে আছে। আমি আসার সময় দেখেছি। তুই শিওর? হ্যাঁ, শিওর। আমাদের হোটেল থেকে সেখানে যেতে আধ ঘন্টার মতো সময় লাগবে। আমি যেতাম, কিন্তু শুটিংয়ের সময় তো আমার থাকতে হবে। তুমি একটু ওখানে গিয়ে খুঁজে দেখো না আপু, সেম শার্টটা পাও কি না। হন্তদন্ত করে হোটেল থেকে বেরিয়ে গেল ওরা। শার্ট না পেলে আজ সাড়ে সর্বনাশ। একে তো নতুন দৃশ্যের ব্যাপারে আশ্বাদ বিরক্ত, তার উপরে আবার শার্টের ঝামেলার কথা তার কানে গেলে আজ সত্যিই হয়তো মেহেদিকে আস্ত গিলে খাবে। ট্রেনে শুটিংয়ের দিন মেহেদি আশ্বাদের ছবি তুলে রেখেছিল যাতে পরবর্তীতে কস্টিউম চিনতে সুবিধা হয়। সেই ছবিটাও সাথে করে নিয়ে এসেছে ওরা। কাঙ্ক্ষিত দোকান খুঁজে পেতে আধা ঘন্টারও কম সময় লাগলো ওরার। মেন রোডে চেনা যেন এই ব্র্যান্ডের বিশাল আউটলেট। ওরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রবেশ করলো দোকানে। ছবি মিলিয়ে মিলিয়ে পুরো দোকানটা জুড়ে খুঁজলো, কিন্তু খুঁজে পেল না নিজের কাঙ্ক্ষিত শার্ট। এমনটা কি করে সম্ভব? মেহেদি বলছিল এই শার্ট ব্যান্ডের লেটেস্ট কালেকশনের, যে কোনো আউটলেটে পাওয়া যাবে, তাহলে এখানে নেই কেন? ভাবনা চিন্তা করে সময় নষ্ট করা যাবে না, ওরা সোজা চলে গেল কাউন্টারে। কাউন্টারে যে লোকটা আছে তাকে শার্টের ছবি দেখাতে হবে। ওরা ছবিটা এমনভাবে জুম করলো যেন আরশাদকে দেখা না যায়, কেবল শার্টটাই দেখা যায়। ফোনটা কাউন্টারে থাকা লোকের দিকে বাড়িয়ে দিয়ে ওরা ভদ্রভাবে বলল। এই শার্টটা কি আপনাদের স্টোরে আছে? লোকটা ছবির দিকে ভালো করে নজর দিয়ে বলল, না ম্যাম, এটা লিমিটেড এডমিশনের শার্ট। আপনাদের স্টকে একটাও নেই? সেটা বলতে পারছি না। একটু দেখে বলুন না প্লিজ, আমার খুব দরকার। এ স্টোরে নেই ম্যাম, থাকলে আমাদের ওয়ার হাউসে থাকতে পারে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। অস্ত্রটা শেষমেশ ব্যবহার করতেই হবে। ওরা ভেবেছিল আরশাদের কথাটা গোপন রেখে শার্ট নিয়ে চলে যাবে, কিন্তু সেটা আর হলো কোথায়। ওরা হাসি মুখে বলল, এই শার্টটা আসলে আমি আরশাদ হকের জন্য নিতে যাচ্ছি। লোকটা বড় বড় চোখে তাকিয়ে বলল। নায়ক আরশাদ হক। ওরা জুম করার ছবিটা স্বাভাবিক করে তার দিকে ফিরিয়ে বলল। হ্যাঁ, এই দেখুন। ছবির দিকে হা করে তাকিয়ে আছে লোকটা। নিজের চোখকে যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না। দেশের সব থেকে বড় সুপারস্টার তার স্টোরে শার্ট পরেছে, এই ব্যাপারটা হজম করা আসলেই কষ্টকর। ওরা আবারও বলল, স্যার, আপনাদের স্টোরের শার্ট পরে আগেই শুটিং করেছেন, এখন আবার লাগবে, কিন্তু আমরা ভুলে শার্টটা ফেলে এসেছি, তাই এইখানে খোঁজ করতে এসেছিলাম। লোকটা ব্যস্ত গলায় বলল। ম্যাম আপনি একটু বসুন, আমি আমাদের স্টোর ম্যানেজারকে খবর দিচ্ছি। স্টোর ম্যানেজার এসে কৃতজ্ঞ ভঙ্গিতে খুশি খুশি গলায় একগাদা কথা বললেন, যে কথাগুলো সারমর্ম আশ্বাস যে তার দোকানে শার্ট পরে শুটিং করেছে, এতে তিনি ধন্য। ওরা ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, আমি কি তাহলে শার্টটা পেতে পারি? স্টোর ম্যানেজার আনন্দে গদগদ হয়ে বলল। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করব। অপেক্ষা করার মাঝেই ফোন এলো ইকরামুল সাহেবের। তিনি গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, নতুন দৃশ্যের শুটিং করতে হবে না, কিন্তু এবারই শেষবার। আগামীতে আমি কোনো নতুন দৃশ্য পাঠালে তার শুটিং করতে হবে। এবার আমি আপনার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে রাজি হয়েছি, সামনের বার কিন্তু রাজি হব না। হাফ ছেড়ে বাঁচল ওরা। যাক, একটা ঝামেলা থেকে তো রেহাই পাওয়া গেছে। এখন শার্টের ঝামেলা ভালোই ভালোই মিটলেই হয়। অপেক্ষা করতে করতে জ্বরটা আরো বেড়ে গেল ওরার। পুরো স্টোর জুড়ে কড়া এসি, সম্ভবত সেই কারণেই। জ্বরের সঙ্গে এবার শুরু হয়েছে তীব্র মাথা ব্যথা। মাথার মাঝখানটা জুড়ে ভোঁতা ধরনের ব্যথা। সারা শরীর চেয়ে গেছে ক্লান্তিতে। ওরা ভয়ে আছে এখান থেকে হোটেলে পৌঁছাতে পারবে কিনা। শার্ট হাতে পেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। হোটেল পৌঁছাতে বেশ কষ্ট হলেও পৌঁছে গেল ওরা। শার্ট পেয়ে মেহেদির মুখভঙ্গি এমন হলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার এই আনন্দের জন্য এতটা কষ্ট সার্থক বলে মনে হলো। তার থেকেও বড় কথা, আরশাদকে না জানিয়ে না রাগিয়ে এত বড় একটা ঝামেলা পার করে আসতে পেরেছে সে। মেহেদিকে শার্ট বুঝিয়ে দিয়ে সোজা সেটে চলে গেল ওরা। ভেবেছিল ঘরে গিয়ে বিশ্রাম নেবে, কিন্তু সেই ভাবনা আপাতত স্থগিত রাখলো। শুটিং শুরু হয়েছে 2 ঘন্টা হলো, এতক্ষণে একবারও সেটে যায়নি। শট রেডি হচ্ছে। আরশাদ চেয়ারে বসে একমনে স্ক্রিপ্টের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখ পড়ল ওরার দিকে। সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, কি ব্যাপার তোমার? ওরা তোমাকে তো আজ দেখাই যাচ্ছে না। ওরা স্বাভাবিকভাবে বলল। সরি স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছিল। আরশাদ বিরক্ত গলায় বলল। বোরহান আমাকে ফোন করেছিল, তার কাছে আমার নাম্বার গেল কি করে? ওরা বিভ্রান্ত গলায় বলল। কোন বোরহান স্যার? ডিরেক্টর বোরহান। মাঝে মাঝে আরশাদের উপরে বিরক্তির শেষ থাকে না ওরার। বোরহান আরশাদের ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর। যদিও একদম প্রথম সিনেমা থেকে আরশাদের খ্যাতি তুঙ্গস্পর্শী, তবে প্রথম কয়েকটা সিনেমার শুটিং চলাকালীন সে ডিরেক্টরদের নিজের নাম্বার দিত। এখনকার মতো ম্যানেজারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতো না। ওরা ভদ্রভাবে বলল। আপনার নাম্বার তো স্যার আগে থেকেই ওনার কাছে ছিল।
আরশাদ থমথমে গলায় বলল, তাকে বলে দিবে আমাকে যেন ফোন না করে, কোনো কথা থাকলে যেন তোমাকে বলে। জি স্যার। আর একটা কথা, আগামী 7 দিনে 9টা মিটিং রেখেছো তুমি। এসবের মানে কি? আমি এখানে কি শুটিং করতে এসেছি নাকি মিটিং করতে? সুপারস্টার আরশাদের সঙ্গে নতুন সিনেমা নিয়ে মিটিং করার জন্য পরিচালক প্রযোজকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আরশাদ সিলেটে এসেছে তো কি হয়েছে, 25 দিনের জন্য মিটিং তো আর আটকে থাকতে পারে না। পরিচালক প্রযোজকরা নিজ থেকে শুধু ঢাকা থেকে এখানে আসতে প্রস্তুত তার জন্য। ওরা বলল, তাহলে কি স্যার শিডিউল চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করবে, আর সবগুলো মিটিং শুটিংয়ের পর রাতে রাখবে। কারো সমস্যা থাকলে সে মিটিং ক্যান্সেল করতে পারবে। জি স্যার। আজ রাতে শুটিংয়ের পর আমি তোমার সাথে শিডিউল নিয়ে বসবো, তার আগে সব ঠিকঠাক করে ফেলবে। দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে এলো ওরা। অসুস্থ শরীরের উপর দিয়ে আজ দিনভর অনেক ধকল যাচ্ছে। জ্বরের সময় বিছানায় শুয়ে বিশ্রাম নিলেও কেমন একটা অস্বস্তি কাজ করে, আর সেখানে বেচারি জ্বর নিয়ে এত ছুটাছুটি করে বেড়াচ্ছে। ঘরে ফিরে ল্যাপটপ নিয়ে বসলো ওরা। আগামী 7 দিনের শিডিউল আবার প্রথম থেকে নতুন করে সাজাতে হবে, তা আবার কাল রাতের মধ্যে। শিডিউলের চিন্তায় মাথা ব্যথাটা যেন কয়েক গুণ বেড়ে গেল। ব্যাগে মাথা ব্যথার ওষুধ আছে, কিন্তু এই মুহূর্তে উঠে গিয়ে তা বের করতে আলসেমি লাগছে। ওরা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আচমকাই তা বেজে উঠল তার ফোনের রিংটোন। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে সীমার নাম। ওরা ফোন রিসিভ করতে সীমা উদ্বিগ্ন গলায় বলল, এখন কি অবস্থা ওরা? জ্বর আছে? ওরা অস্পষ্ট গলায় বলল, হুম, কত? চেক করিনি আর। সীমা ধমকে সুরে বলল, চেক করিসনি মানে কি? থার্মোমিটার দিয়ে দিয়েছি কেন? সাজিয়ে রাখার জন্য বুঝি? ওরা ল্যাপটপে কি যেন টাইপ করতে করতে বলল। আচ্ছা করব বাবা, এখন বিরক্ত করিস না তো, কাজ করছি। সীমা অবাক গলায় বলল, কাজ করছিস মানে? এই অবস্থায় কিসের কাজ? স্যার শিডিউল ঠিক করাতে বসিয়ে রেখেছে। ওরা নিজের উপরে এত চাপ দিস না তো, রেস্ট নে এবার একটু। কাজটা শেষ করেই রেস্ট নেব। কাজ তো পরেও শেষ করা যাবে। না রে, রাতে আবার স্যারের সাথে এই শিডিউল নিয়ে বসতে হবে। তাহলে তো মোটেও রেস্ট নেওয়ার সময় পাবি না। ওরা তুই আরো অসুস্থ হয়ে পড়বি রে। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না তো। ওরার এই এক বদভ্যাস নিজেকে জোর করে কাজের মুখে ঠেলে দেওয়া। কাজের যতই ধকল আসুক না কেন কখনো পিছিয়ে যায় না সে। নিজে যতই অসুস্থ থাকুক না কেন কাজটা তার সর্বোচ্চ প্রাধান্যে থাকে। এই অভ্যাসটা হয়তো গঠিত হয়ে গেছে ছোটবেলা থেকেই। ছোটবেলায় তাকে ঘরের হাজারটা কাজ করতে হতো। ভাইদের সামলানো, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাসন মাজা, দিনভর এসব কাজ করে ক্লান্তিতে ছেয়ে যেত তার সমস্ত শরীর। রাত নেমে আসতেই তার ইচ্ছে হতো বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। তবে কোনোদিন সেই ইচ্ছা পূরণ করেনি সে। ইচ্ছাটা দমিয়ে রেখে হাজার ক্লান্তি নিয়ে সকলের অগোচরে বই খাতা নিয়ে পড়াশোনা করতে বসে যেত। শিক্ষার মাধ্যমে আমরা যে অর্জন করি তা সারা জীবন থেকে যায় আমাদের সঙ্গে। তা এখনো অরার সঙ্গে আছে বলেই হয়তো আজকের এই জীবনটা পাচ্ছে সে। এই বিশাল 5 তারকা হোটেলে অরার রুম 5 তলায় আর আরশাদের 7 তলায়। প্রিমিয়াম রুমগুলো উপরের দিকেই থাকে। 7 তলায় বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা আছে। এক কোনায় আকাশি রঙের একটা সোফা, সোফার উপর হলদেটে আলোকসজ্জা। জায়গাটা ছোট্ট হলেও অপূর্ব সুন্দর। শুটিং শেষে সেখানে বসেই অরার নতুন করে তৈরি করা শিডিউল দেখছে আরশাদ। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের দিকে চোখ বুলিয়ে আরশাদ বলল, সবই ঠিক আছে, শুধু 7 তারিখের মিটিংটা 11 তারিখে পরে নিয়ে যাও। 7 থেকে 11 তারিখের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট সিনের শ্যুট হবে, আমি ব্যস্ত থাকবো। জি স্যার। আর একটা কাজ করতে হবে, ওরা আমার ল্যাপটপে শিডিউল টাইপ করে দাও। কিন্তু স্যার আমি তো আপনাকে মেইল করে দিয়েছি। ল্যাপটপের মেইল কাজ করছে না বলেই তো বলছি। অরা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল। জি আচ্ছা স্যার। আরশাদ উঠে দাঁড়িয়ে পা বাড়ালো তার ঘরের দিকে। অরাও যাচ্ছে তার পিছু পিছু। আরশাদের ল্যাপটপ তার ঘরেই রয়েছে। ঘরটা হলওয়ের একেবারে শেষ মাথায়। হলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আরশাদ গম্ভীর গলায় বলল, কাল কল টাইম কয়টায়? কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। অরার জ্বরটা ক্রমেই বেড়ে চলেছে। প্রচণ্ড মাথা ব্যথার সাথে পুরো শরীর জুড়ে ব্যথারা খেলে বেড়াচ্ছে। ওই সময় আলসেমি না করে ওষুধটা খেয়ে নিলে হয়তো ভালো হতো। চোখের সামনে পুরো জগৎটা ঘুরছে অরার। সবকিছু যেন অন্ধকার দেখছে। তার মনে হচ্ছে পায়ের নিচে জোরালো কোনো চোরাবালি তাকে ক্রমশ নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবুও নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে বলল, 8টায় স্যার। আরশাদ দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে বলল, কাল কিন্তু আমি কোনো ডিলে সহ্য করবো না। এই সিনেমার শুটিংয়ের একদিনও ওয়ান টাইমে ক্যামেরাটা ওপেন হয়নি। ডিরেক্টরকে বলবে এই বিষয়টা। আরশাদ আর কথা শেষ করতে পারল না। তার আগে খেয়াল করলো হাঁটতে হাঁটতে মাঝ হলওয়েতে লুটিয়ে পড়েছে অরা। ভীষণভাবে হকচকিয়ে উঠল আরশাদ। মেয়েটা হঠাৎ করে পড়ে গেল কেন? আরশাদ ভেবেছিল হয়তো হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে ওরা, এক্ষুনি নিজের পায়ে উঠে দাঁড়াবে। কিন্তু সেসব কিছুই হলো না। ওরা সেভাবে পড়ে রইল।
আরশাদ নিচু হয়ে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো। ওরা ওরা অরার কাছ থেকে কোনো জবাব নেই। মেয়েটা কি অজ্ঞান হয়ে পড়ল? আরশাদ অরার মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না, তার চুলগুলো এসে পড়েছে মুখের উপর। আরশাদ আবারও ডাকলো। ওরা তুমি ঠিক আছো? অরা ঠিক নেই বলেই হয়তো তার কথা জবাব দিতে পারল না। আরশাদ বুঝতে পারছে না তার কি করা উচিত। একটু আগেও তো স্বাভাবিক ছিল মেয়েটা, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? 7-5 ভাবনার মাঝে মনের অজান্তেই আরশাদের হাতটা চলে গেল অরার কপালে। কপালে হাত রাখতেই শিওরে উঠল আরশাদ। এতটা জ্বর নিয়ে একটা মানুষ থাকে কি করে? জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম। আরশাদের আগে কারো গায়ে এতটা জ্বর দেখেছে কিনা মনে পড়ছে না। মেয়েটা এই জ্বর নিয়ে এতক্ষণ কাজ করেছে, কোনো মানে হয়? আরশাদ জানে কোনো সারা শব্দ আসবে না, তবুও শেষবারের মতো ডাকলো। ওরা আর অপেক্ষা করা যাবে না, মেয়েটা তো এভাবে পড়ে থাকতে পারে না। আরশাদ ধীর স্থিরভাবে কোলে তুলে নিল অরাকে। কোলে নেওয়ায় এবার তার শরীরের উষ্ণতাটা আরো ভালোভাবে বুঝতে পারছে। মেয়েটার জন্য এবার আরশাদের খারাপই লাগছে। আরশাদ জানে অরা খুবই ভালো একটা মেয়ে, তবুও কোনো এক অজানা কারণে সবসময় তাকে ধমকাধমকির উপর রাখে। টিমে অরা একমাত্র মানুষ যে আরশাদের কোনো নির্দেশ অমান্য করে না, তবুও যে কেন তাকে এত ধমক দেয় আরশাদ নিজেও জানে না। অরাকে কোলে নিয়ে আরশাদ দ্রুত পায়ে চলে গেল নিজের ঘরে। ঘরে এসে বিছানায় শুইয়ে দিল তাকে। অরা একটু একটু করে কেঁপে উঠছে। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় তার ব্ল্যাঙ্কেট টেনে দিল অরার গলা পর্যন্ত। নারী বিদ্বেষী আরশাদ হকের বিছানায় তারই ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে একটা মেয়ে। এ যেন অষ্টম আশ্চর্য। আশ্চর্য হলেও কিছু করার নেই, মেয়েটাকে তো সুস্থ করতে হবে আগে। আরশাদ ফোন করলো ডাক্তারকে। এখানে তার পরিচিত এক ডাক্তার আছে, সকালে তিনি এসেছিলেন নায়িকার চিকিৎসা করতে। ডাক্তারের আসতে আধা ঘন্টার মতো সময় লাগলো। ততটা সময় আরশাদ অরার পাশেই বসেছিল। ডাক্তার এসে কি একটা ইঞ্জেকশন পুশ করলেন অরার শরীরে, স্যালাইন দিলেন, আরও কতগুলো ওষুধ দিয়ে গেলেন জ্ঞান ফেরার পর খাওয়ানোর জন্য। ডাক্তার চলে যাওয়ার পর রুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আরশাদ। এখান থেকে অপরূপ সুন্দর চা বাগান দেখা যায়। এই হোটেলে নিজস্ব চা বাগান। রাতের বেলা সেখানে আবার নানান রঙের আলোকসজ্জা করা হয়। নিজেকে আজ ভীষণ হালকা লাগছে আরশাদের। এতদিন সে নিজেকে অনুভূতি শূন্য হৃদয়হীন এক মানুষ বলে মনে করত। অন্যের আনন্দে যার আনন্দ নেই, অন্যের কষ্টে যার কষ্ট নেই। তবে আজ তার নিজের কাছে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তার কাছেও একটা হৃদয় আছে বলেই তো অরার অসুস্থতায় ব্যস্ত হয়ে তাকে ঘরে নিয়ে এসেছে, ডাক্তারকে খবর দিয়েছে। আবারও ঘরে ফিরে এলো আরশাদ। অরা বেঘরে বিছানায় পড়ে আছে। আরশাদ গিয়ে আরেকটা বার হাত রাখলো। অরার কপালে জ্বর আছে, তবে এখন অনেকটাই কমে এসেছে। আরশাদ সরে এসে ঘর থেকে বেরিয়ে গেল। এই হোটেলে চমৎকার একটা লাইব্রেরি আছে, এমনিতেই তার অনিদ্রা আছে। বই পড়ার অভ্যাস তার বহু আগেই হারিয়ে গেছে, তবুও পাতা উল্টে আজকের রাতটা পার করে দিবে। মাথার এক পাশটা ভার হয়ে আছে অরার। চোখের সামনে সবকিছু আবছা দেখছে। নিজের অবস্থান টের পেতে তার ভারী অসুবিধা হচ্ছে। কোথায় আছে সে? গ্রামের বাড়িতে? ভোর কি হয়ে গেছে? ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে না উঠলে তাকে তো নতুন মায়ের মার খেতে হবে। অরা ধীরে ধীরে উঠে বসলো। সারা শরীরে বিচিত্র ক্লান্তি ছেয়ে আছে, হাত পা ব্যথায় টনটন করছে। একটু একটু করে বাস্তবতায় ফিরতে শুরু করেছে তার চেতনা। না, সে গ্রামের বাড়িতে নেই, আছে সিলেটের এক 5 তারকা হোটেলে। তাকে এখন আর নতুন মারের ভয় করতে হয় না, সে তো এখন আরশাদ হকের ম্যানেজার। চোখ দুটো কষলে চোখ মেলে তাকালো ওরা। নিমিষেই হকচকিয়ে উঠল তার সমস্ত অন্তরাত্মা। কোথায় আছে সে? এই ঘরটা তো তাকে দেওয়া হয়নি, এটা তো আরশাদের ঘর। কি সর্বনাশ, সে এখানে এলো কি করে? আশেপাশে চোখ বোলাতেই তার নজর পড়ল নিজের হাতের দিকে। অরার হাতে স্যালাইন ক্যানোলা। স্যালাইন এখন আর চলছে না, কিন্তু একটা সময় যে চলছিল তা খুব ভালো করেই অরা বুঝতে পারছে। কাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করছে অরা। কি ঘটেছিল কাল? তার মনে আছে সোফায় বসে সে আরশাদের সঙ্গে কাজের কথা আলাপ করছিল। সবশেষে আরশাদ বলল তার ল্যাপটপে পুরো শিডিউল টাইপ করে দিতে, কিন্তু এরপরে কি হয়েছে অরার কিছুই মনে পড়ছে না। সে কি ল্যাপটপ নিতে এই ঘরে এসেছিল, এসে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এরকম কিছু? কিন্তু এই ঘরে আসার কোনো স্মৃতি তো নেই তার মস্তিষ্কে, তাহলে সে এখানে এলো কি করে? অরা চোখ বুলিয়ে আরশাদকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। তাই আর অপেক্ষা না করে সোজা বেরিয়ে গেল এই ঘর থেকে। মাথায় কিছুই ঢুকছে না। সে কি আসলেই জ্ঞান হারিয়ে ফেলেছিল, নাকি এ ঘরে এসে ঘুমিয়ে পড়েছে? নিজের উপর নিজেরই বিরক্ত হয়ে পড়ল অরা। এসব আবার কি চিন্তা ভাবনা? সে আরশাদের ঘরে ঘুমিয়ে পড়তে যাবে কেন? সিঁড়ি বেয়ে 7 তলা থেকে 5 তলায় নামছে ওরা। পথে যতগুলো মানুষ পড়েছে সবাই তার দিকে একবার করে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। এসব কি হচ্ছে তার সঙ্গে? মানুষজন তাকে এমন বাঁকা নজরে দেখছে কেন? এই নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামালো না ওরা। সদ্য ঘুম থেকে ওঠার পর তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে মুখেও নিশ্চয়ই লেগে আছে ঘুমের রেশ। সেজন্যই হয়তো এই দৃষ্টিগুলো এমনভাবে দেখছে তাকে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল ওরা। এক্ষুনি আরশাদকে খুঁজে বের করতে হবে, তাকে জানতেই হবে গতকাল কি ঘটেছিল। যদি সত্যি সে আরশাদের ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, তাহলে তো কয়েকবার ক্ষমা চাইতে হবে।
কিন্তু ওরা দৃঢ় বিশ্বাস গত রাতে সে আশাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। ওই ঘরে যাওয়ার আগে কি সে অজ্ঞান হয়েছিল? তাহলে তাকে ওই ঘরে নিয়ে গেল কি আশাদ? ধুর, তা আবার কি করে সম্ভব? দূর থেকে অস্পষ্ট একটা আওয়াজ ভেসে আসছে, অনেক মানুষের শোরগোলের আওয়াজ। শব্দের উৎসটার দিকে কৌতূহলী ভঙ্গিতে এগিয়ে গেল ওরা। শব্দের উৎস হোটেলের বাইরে নিচে। জানালার পর্দা সামান্য ফাঁক করে বাইরের দিকে তাকাতে দ্বিতীয়বার হকচকিয়ে উঠল ওরা। হোটেলের সামনে জড়ো হয়েছে শত শত সাংবাদিক। আরশাদ এখানে শুটিং করছে, সাংবাদিক জড়ো হওয়াটাই স্বাভাবিক। গতকালও হোটেলের সামনে সাংবাদিক ছিল, তবে এত না। হোটেলের সিকিউরিটি গার্ডদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের সামলাতে গিয়ে। হচ্ছেটা কি আজ? বাস্তবতা যেন অরার মাথার উপর দিয়ে যাচ্ছে। অরার ফোন বেজে উঠল। জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকাতেই তার চোখে পড়ল সীমার নাম। অরা ফোন রিসিভ করতে সীমা চিন্তিত গলায় বলল, ওরা ঠিক আছিস তো তুই? হ্যাঁ, ঠিক আছি। তোর শরীর ঠিক আছে তো? অরা ব্যস্ত গলায় বলল। হ্যাঁ সীমা, শোন, আমি তোকে একটু পরে ফোন করছি। সীমা আতকে উঠে বলল, না, আমার কথাটা জরুরি। কি কথা? তার আগে বল তুই কোথায়? আমি কোথায় আবার থাকবো? হোটেলে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সীমা বলল,